নমস্কার, সবাইকে শুভ দ্বীপ্রহর জানিয়ে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান। দেখুন, জীবনে চলার পথে আমাদের নানা রকম বিষয়ের সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটা বিষয় এটাও রয়েছে যে আমরা যখন বিনা স্বার্থে কারোর জন্য কিছু করি, একটা উদার মনের সাথে কারোর জন্য কিছু করি, যেখানে প্রত্যাশা থাকে না, সেখানে আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশন থাকে। যখনই প্রত্যাশা থাকে আমরা কিন্তু কষ্ট পাই, তাই তো? কিন্তু দেখবেন যে এই যে উজাড় করা একটা মন নিয়ে যখন নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করছি, সেই করা হয়তো আমরা কাজটা করলাম, হয়তো আপনি ভুলে গেছেন সেই করার পেছনে অন্য কিছু নেই আমাদের কোনো, যে না আমরা এর থেকে কিছু পেতে পারি। অনেক বছর মাস দিন কেটে গেল, আপনিও হয়তো এমন এমন পরিস্থিতি ফেস করছেন যে সময় দেখছেন অযাচিতভাবে, আপনার অপ্রত্যাশিতভাবেই বেশ কিছু মানুষ আপনার পাশে এসে দাঁড়ালো, সমস্যা থেকে বের হতে আপনাকে সাহায্য করলো আপনার কোনো সমস্যায়, অর্থাৎ সব মানুষ আপনাদের আপন হয়ে গেল। এটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি থাকে, এটাই ঘটে জীবনে মূলত। চলুন, আজকের বিষয় রয়েছে প্রতিদানের আশা না রেখে যখন তুমি কেবল ভালোবেসে বিলিয়ে দাও, জীবন অগণিত উপায়ে তার বহুগুণ তোমাকে ফিরিয়ে দেয়। এবং স্বাগত জানাবো এই মুহূর্তে যার এই অনুষ্ঠান, তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, বাকসিদ্ধ মাতৃ সাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী। অনেক স্বাগত দাদা আপনাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের শুরুতে খুব সুন্দর আজকের যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে, যে বিষয় হচ্ছে যে নিঃস্বার্থভাবে যদি করা যায়। আমার একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। একবার আমার 14ই জুন জন্মদিন। তো জন্মদিনের দিন আমি সেদিন, তার আগের দিন 13ই জুন আমি জলপাইগুড়িতে চেম্বার করছি। তো মা বললেন, যিনি আমার জন্মদাত্রী মা, তিনি বললেন, বাবা তুমি রাত্রিবেলা চেম্বার করে ট্রেন ধরে দার্জিলিং মেল ধরে তুমি চলে আসবে। সেই সময় অনেক টিকিটের ঝামেলা ছিল করোনার আগে। তো আমি ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি, তো আমি গাড়ি নিয়েও সেবার যাইনি জলপাইগুড়িতে। তো আমার টিকিট কনফার্ম হয়নি, আমি মনমরা হয়ে পড়ে আছি হোটেলে, যে কোনো কাজ নেই। আর এদিকে মা আমার জন্য পায়েস ঠায়েস লুচি টুচি অনেক কিছু রান্না করে রেখেছেন। তো মা রান্না করে রেখেছেন, কিন্তু আমি যেতে পারিনি। মা একদিন বলেছিলেন যে, আমি মাকে বলেছিলাম, মা অনেকে আমাকে বলেন তোমাকে আমি এই দেব ওই দেব, কিন্তু পরে ভুলে যান। তো মা বলে, বাবা যেটা বলবে সেটা তুমি কোথাও না কোথাও থেকে পেয়ে যাবে, উনি না দিতে পারুক, অন্য জায়গা থেকে তোমার যদি প্রাপ্তি থাকে তুমি পেয়ে যাবে। সেদিন হট করে ওই জল্পেশ মন্দিরে পুরোহিত ওই পঙ্কজ বাবু, ওনার মিসেস, আমাকে ফোন করলেন। ওনাদের একটা রাইস মিল আছে জল্পেশ মন্দিরের পাশে। বৌদি আমাকে ফোন করলেন, বৌদির মনে আছে হয়তো, ফোন করে আমাকে ডাকলেন, রামকৃষ্ণদা আপনি কোথায় আছেন? আমি বললাম, আমি তো জলপাইগুড়িতে আছি। তো চলে আসুন আমার বাড়িতে। আমি যখন গেলাম, আমি দেখলাম আমার মা যেইগুলো রান্না করে আমার জন্য রেখেছেন, লুচি টুচি সব বৌদি আমাকে সেইগুলোই খাওয়ালেন। আমি মাকে ফোন করে বললাম যে, মা আজকে জন্মদিনের দিন তুমি যা যা করে রেখেছো, দেখো বৌদিমা আমাকে ঠিক সেইগুলোই খাইয়ে দিলেন। তো প্রাপ্তি এক জায়গা থেকে না হলেও হাজার দিক থেকে প্রাপ্তি হতে পারে। যাই হোক, আজকে লাইনে কেউ আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, আমি সুস্মিতা মুখার্জি বলছি কলকাতা থেকে। কোথা থেকে? আচ্ছা, কলকাতা থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? ডেট অফ বার্থ, আমার টাইম এন্ড প্লেস। আমি আমার ছেলের বিষয়ে কিছু জানতে চাই, একটুখানি সময় যদি আপনি আমাকে দেন। আচ্ছা, হ্যালো, আপনি কি দাদার কাছে এসেছেন কখনো আগে? না, আমি প্রোগ্রাম দেখেছি, সেই দেখেই আর কি একটু মানে আমার মনে আশা জেগেছেন যে উনি এত প্রবলেমে সলভ করেন, যদি আমার প্রবলেমটা একটু সলভ করে দিতে পারেন, কারণ আমি আমার একমাত্র আচ্ছা আপনি, হ্যাঁ আপনি তাহলে আপনার ছেলের জন্য তো? হ্যাঁ হ্যাঁ, আমার একমাত্র ছেলে। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থটা বলুন। ছেলে 2000 সাল আর 29শে অগাস্ট। 29শে অগাস্ট।
হ্যাঁ 2000 সালে জন্ম। হ্যাঁ, হ্যাঁ, কটার সময়? এটা হচ্ছে আপনার বেলা 1:05। দুপুর 1:05। হ্যাঁ, কোথায়? এটা কলকাতাতেই জন্ম হয়েছে আমার ছেলে। আচ্ছা, সেদিন মঙ্গলবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, অমাবস্যার দিন জন্ম। গণ হচ্ছে দেবারি গণ। হ্যাঁ দেখুন, অমাবস্যায় যখন কারোর জন্ম হয় তখন বিশেষত মানে খুব ভালো হয়, আর না হলে খুব খারাপ সঙ্গে পড়ে যায় এরা। এদের মনে একদিকে এমনও হয় যে এরা খুব উদার মানসিকতা, ছল বল কৌশল খুব জানে, আর না হলে একদম সরলতা থাকে এবং এরা একদম ছল বল কৌশল কিচ্ছু জানে না। এই রকম মানসিকতার মানুষ হয় এরা। মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে ছন্ন ছাড়া যোগে, বুধাদিত্য যোগ রয়েছে, চন্দ্র রয়েছে 20 যোগে, লগ্নের দ্বিতীয় তৃতীয় স্থানে কেতু। আচ্ছা, আপনার ছেলে বর্তমানে চাকরি করছে, উচ্চশিক্ষা নিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কলকাতাতে একটা নামী ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছে, করে ও এখন ব্যাঙ্গালোরে ট্রান্সফার আছে। আচ্ছা, আমার প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার ছেলে ভীষণ মানে মানে আমাকে একটু বলতে দিন, বর্তমানে ছেলের কিন্তু বিদেশে চাকরি হওয়ার যোগ রয়েছে। বর্তমানে ছেলের বিদেশে চাকরি হওয়ার যোগ রয়েছে। দ্রুতগামী যানবাহন থেকে সাবধানে থাকতে হবে। নার্ভের সমস্যা আসতে পারে, রাত্রে ঘুম কম হচ্ছে, এবং যেটা দেখা যাচ্ছে দ্রুতগামী যানবাহনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা কথা, কোনো মহিলা ওকে কিন্তু কুবুদ্ধি দিতে পারে, কোনো মহিলা দ্বারা, ওর থেকে বয়সে বড় কোনো মহিলা দ্বারা ওর কিন্তু ক্ষতি হতে পারে। এবার আপনি আমাকে শেয়ার করুন। দাদা অনেকগুলো কথা আপনাকে বললেন, কোনগুলো ঠিক সেটা বলুন এবং কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন। কথা বলেছেন সমস্ত ঠিক, আমার সেটাই হচ্ছে একমাত্র সমস্যা। আমার ছেলে সত্যি ভীষণ বুদ্ধিমান, উদার মনের মানুষ, একদম দাদা ঠিক কথাই বলেছেন। এবং ও আজকে আমার কাছে নেই। এই যে অনিদ্রা বা কিছু দ্রুতগামী, এগুলো আমি কিছুই জানি না, কারণ ও এখন ব্যাঙ্গালোরে কোচিং আছে। হ্যাঁ, তো সেইটা আমি ওর সঙ্গে আগে রেগুলার কথা বলতাম, সকালে দুপুরে রাত্রে, কিন্তু এখনো আমাকে সারাদিনেও একবার ফোন করে কিনা সন্দেহ। হয়তো সপ্তাহে 2 দিন আমার সঙ্গে কথা বলে। আমি জানতে পেরেছি যে এখানে যখন ও ইনস্টিটিউটে পড়াশোনা করছিল একটি মেয়ের সঙ্গেও যোগাযোগ হয়। মেয়েটি ভিডিও এবং ওর থেকে বয়সে 2 বছরের বড়। তাই নাকি? আমি হ্যাঁ হ্যাঁ, এবং দাদা কিন্তু তাই বললেন। হ্যাঁ দাদা, মেয়েটি বিবাহিত? হ্যাঁ হ্যাঁ, বিবাহিত এবং ডিভোর্সি। ও হাজবেন্ডের সঙ্গে থাকে না। আচ্ছা, তো সেই জন্য ওরা একসঙ্গেই পড়াশোনা করেছে। সেটা আমার কাছে বড় কথা ছিল না। বড় কথা হচ্ছে ব্যাঙ্গালোরে যখন আমার ছেলে ট্রান্সফার হলো, ওই মেয়েটিও ওখানে চলে গেল এবং সে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। একসঙ্গে থাকে না, আলাদা আলাদা থাকে, কিন্তু ওদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। দাদা, এটা আমি মেনে নিতে পারছি না, কারণ আমার ফ্যামিলির একটা রেপুটেশন আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আছে। আপনার একটি মাত্রই ছেলে? একটি মাত্র ছেলে আমার। অনেক আশা ওকে নিয়ে দাদা। আপনি যেগুলো বললেন যে বাইরে যাবার একটা সুযোগ আছে, আমিও সেভাবেই ছেলেকে তৈরি করেছি, কিন্তু আজকে আমি একদম হতাশ হয়ে যাচ্ছি যে আমি কি করব। আমি কিছুতেই ওই মেয়েটিকে মেনে নিতে পারবো না। মেয়েটি এখন কোথায় থাকে? ব্যাঙ্গালোরে থাকে। আমার ছেলের সঙ্গে একসাথে থাকে না, সে একটি অন্য ঘর ভাড়া নিয়ে থাকে। মেয়ে কি বাঙালি? বাঙালি তো? বাঙালি, কিন্তু জাতে নিচু। আমরা ব্রাহ্মণ, উচ্চ ব্রাহ্মণ আমরা, আর ও হচ্ছে দাস, টিপিক্যাল, যেটা মানে আমাদের ফ্যামিলিতে কখনোই এই জায়গাটা হয়নি। আমরা কখনোই এদেরকে প্রশ্রয় দিই না। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। দেখুন দাদা যে কটা কথা বললেন, যা কিছু বললেন, আপনি কিন্তু মুখ থেকে সেগুলোই বলছেন যে এরকম ঘটে গেছে। দেখুন, বলাটা সব কোনো প্রেডিকশন করাটা, দীর্ঘদিন 30 বছর ধরে আমি প্র্যাকটিস করছি জ্যোতিষশাস্ত্র। প্রেডিকশনটা হয়তো কোনো ব্যাপার না, হ্যাঁ, ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছে, কিন্তু এই সমস্যা থেকে বের করা এটা কিন্তু খুব মুশকিল। কারণ আমি যে বললাম যে এই যে অমাবস্যায় যারা জন্মগ্রহণ করে তারা হয় খুব ভালো কূটনীতি জানে, কিংবা খুব সরল সোজা সাদা সিধে হয়। এই মানে একদম মানে দুটো বিপরীত মেরু, হ্যাঁ, যেমন বিষয়টা হয়।
এবং দেখবেন ছেলের কিন্তু মুখমণ্ডলিতে একটা তিল থাকার সম্ভাবনা আছে। ছেলের মুখমণ্ডলিতে আছে তিল? আছে 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 আরে হ্যাঁ, বাবা। ছেলের বাঙালি আছে, মুখমণ্ডলিতে একটা বাঙালিও তিল তিল থাকার আছে। সম্ভাবনা আছে। বাঙালি বাঙালি হ্যাঁ বাঙালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা কথা মনে রাখবেন, এই যে মহিলাটি দেখুন, মহিলাটিরও কোনো দোষ নেই। তার কারণ হচ্ছে যে যখন একটা ডুবন্ত মানুষ জাহাজ থেকে ডুবে গেছে, সেই মানুষ সাঁতার কাটছেন, সে একটা মৃতেরও সাহারা নিয়ে বাঁচার চেষ্টা করে। আপনার ছেলেকে তিনি পেয়েছেন শিখণ্ডী, এখন তাকে ধরে সে এখন বাঁচার চেষ্টা করছেন মহিলা, তাই তিনি ছুটে গেছেন ছেলের কাছে। হয়তো কোনো রকম গন্ডগোল হয়েছে বা ছেলে কোনো রকমভাবে তাকে অ্যাভয়েড করেছিল বা কিছু ইসে করেছিল, এই জন্য তিনি ব্যাঙ্গালোরে গিয়ে আবার জায়গাটাকে ঠিকঠাক করতে চাইছেন। এই অবস্থায় হ্যাঁ আপনি আসুন, আমি অনলাইনে কিছু বলতে চাই না। আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমি চাই ওই মেয়েটিও তার একটা সাহারা খুঁজে পাক, তার মতো একটা সাহারা সে খুঁজে পাক, আপনার ছেলেও আপনার ছেলের মতো একটা সাহারা খুঁজে পাক, কারোর যেন কোনো ক্ষতি না হয়, সেই রাস্তায় যাতে আমি নিয়ে যেতে পারি প্রকৃত কাজ করে। হ্যাঁ, প্রকৃত কাজ করে যাতে দুজনের মতো সুন্দর জীবন। একটা মানে বোতলে যেমন সেই বোতলের ছিপিটাই প্রযোজ্য, অন্য ছিপি হলে সেই বোতলটা ঢিলে হয়ে যায়, জল পড়ে যায়। তাই সমস্ত দিক, বিবাহ শুধু একটা ছেলে মেয়ের বন্ধন নয়, বিবাহ দুটো পরিবারের বন্ধন। এই বিষয়টা আমি খুব ভালো বুঝি। আপনি মা হয়ে হয়তো খুব কষ্ট পাচ্ছেন, হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু এই বয়সে এত টেনশন নেওয়ার আপনার কোনো দরকার নেই। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। গ্রহগত অবস্থান বর্তমানে যা রয়েছে, রবির অবস্থানের জন্য আপনার হাজবেন্ডের বুকে সমস্যা আসতে পারে। আপনার হাজবেন্ড টেনশন বেশি করছেন, আপনি হয়তো মুখে বলে ফেলছেন বেশি, কিন্তু উনি চুপ হয়ে গেছেন, একদম দেখবেন চুপ করে আছেন উনি ভেতরে ভেতরে আপনার হাজবেন্ড কষ্ট পাচ্ছেন। দুঃখ, উনি একদম কথা বলা এবং ছেলের ব্যাপারে কোনো কথা বললেই উনি আস্তে করে আমার পাশ থেকে সরে চলে যান। আমি ওনার সঙ্গে কিছু শেয়ার করতে পারি না, আমি ওনার সঙ্গেও কিছু শেয়ার করতে পারি না। বুঝতে পেরেছি বিষয়টা খুব জটিল অবস্থার মধ্যে পড়েছেন। এই রকম জটিল সমস্যা বহু আসে মানুষের জীবনে। একটা গাড়ি চালাতে গেলে যেরকম অনেক বাম্পার আসে, অনেক রকম গাড্ডা আসে, অনেক রকম গর্ত আসে, তা মানুষের জীবনেও সমস্যা আসে। সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। আমার প্রেসক্রিপশনে লেখা আছে সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। দূর দূর থেকে মানুষ ছুটে আসে আমার কাছে। আমি তারামার কৃপায় তন্ত্র পদ্ধতিতে আমি কতগুলো জিনিস নিয়ে কাজ করি, এবং এই কাজ করে আজকে 30 বছর গ্যারান্টি সহকারে, অর্থ নষ্ট না করে, আপনার কষ্টের উপার্জিত অর্থ আমার কাছে আসলে নষ্ট হবে না। আমি গ্যারান্টি দিয়ে আপনার কাজ করে দেব। কিন্তু বিষয় হচ্ছে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ আমার কথা মেনে আপনাকে চলতে হবে। ছেলের সাথে এই মেয়ের ব্যাপারে কোনো আলোচনা করবেন না। এই মেয়ের ব্যাপারে কোনো প্রশ্ন, কোনো কিছু এসছিল কিনা, ফোন করেছিল কিনা, তোমাদের মধ্যে কি কথা হয়েছে, এর ভেতরে আপনি ঢুকবেন না। একদম মেয়েটির ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। শুধু ছেলের ব্যাপারে ভালো করে খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, এগুলো প্রশ্ন করুন। আর ছেলে যদি কিছু বলে সেগুলো শুনুন, এবং একটা কথা বলুন, তুমি তোমার বংশের সম্মানটা রাখার জন্য যা যা করার দরকার তুমি তাই করবে। আমি তোমাকে শিক্ষা দিয়েছি, এই শিক্ষার মর্যাদাটা তুমি রাখবে, এটাই আমি এবং তোমার বাবা আশা করি। এই ব্যাপারটা ছেলেকে বলবেন। আর কোনো মেয়েটি খারাপ, মেয়েটি বিবাহিত, মেয়েটি বয়সে বড়, মেয়েটি ডিভোর্সি, এসব আপনার কিচ্ছু বলার দরকার নেই। আপনি মাঝখানে ঢুকবেন না, কারণ কোনো কারণে ফসকে গেলে পরবর্তীকালে কিন্তু আপনার পক্ষে মুশকিল হয়ে যাবে। আপনি ছেলে যাতে বিপথে না যায়, ছেলের প্রবলেম না হয়, তার জন্য আমি কিছু ক্রিয়াকর্ম করে দেব। এবং ওর মধ্যে যদি শক্তি সঞ্চার হয়, ওর মঙ্গল দেখুন, হরোস্কোপে দেখুন কর্কট রাশির ঘরে নিচস্থ অবস্থায় বসে আছে, যেই কারণে ও মানসিক শক্তিটা পাচ্ছে না।
ও যে মানসিক শক্তি, একটা মঙ্গল তো ক্ষত্রিয়, যুদ্ধদেহী মনোভাব মঙ্গলের কারো কথা, মঙ্গল যদি কারোর পাওয়ারফুল না থাকে তাহলে মঙ্গল কর্কটের নিচস্থ অবস্থায় বসে আছে এবং জলরাশির মধ্যে, এই জলরাশির মধ্যে থাকার জন্য ও কিন্তু সেইভাবে কোনো কিছুতে সাহস পাচ্ছে না। ও কি করবে, ও ভুল করলে ভুলটাকে শোধরানোর রাস্তার যে মনোযোগ, মানে মনের শক্তি, সেটাও পাচ্ছে না। আপনি ঘাবড়াবেন না, আপনি ওকে সাহস দিন, বলো বাবা তুমি বলুন, তুমি যা করবে আমি তোমার সাথে আছি, ভালো মন্দ সমস্ত কিছুতে আমি মা হিসেবে তোমার সাথে থাকবো, কিন্তু তুমি তোমার বংশের মর্যাদাটা রেখো, এইটুকু আপনি বলবেন। উনি কিন্তু সাংঘাতিক একটা জটিল পরিস্থিতিতে রয়েছে দাদা, একমাত্র সন্তানের উনি যা যা কিছু বললেন যেখানে সম্পর্ক জুড়েছে মেনে নেওয়া যায় না কখনোই। পাশাপাশি এটাও খুব সত্যি কথা, দাদা কিন্তু একেবারে মানে অর্থের গ্যারান্টি সহকারে প্রতিকার দিয়ে থাকেন, প্রতিবিধান দিয়ে থাকেন। দেখুন, এখানে মেয়েটিকেও দোষ দেওয়া যাবে না, সমস্যার সমাধান এখানে চাই। মেয়েটিকেও দোষ দেওয়া যাবে না, ছেলেটিকেও দোষ দেওয়া যাবে না, মানে ভাগ্যের পরিহাস, এগুলো হচ্ছে ভাগ্য। হ্যাঁ, ভাগ্যের জন্য, যোগের জন্য কিন্তু ভালো মন্দ। আমি বারবার একটা কথা বলি যে প্রারব্ধতেই তো গ্রহ নক্ষত্রের অবস্থান তৈরি হয়। খুব ভালো ভাগ্য থাকলে ভালো স্বামী পাওয়া যায়, খুব ভালো ভাগ্য থাকলে ভালো স্ত্রী পাওয়া যায়, খুব ভালো ভাগ্য থাকলে ভালো মা পাওয়া যায়, বাবা পাওয়া যায়। এমনও মা আছেন সন্তানকে বিক্রি করে দিচ্ছেন, এমনও পিতা আছেন সন্তানকে বিক্রি করে দিচ্ছেন, এরকম মা বাবা আছেন সন্তানকে প্রচুর অত্যাচার করেন। তো এরকম ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সৌভাগ্যক্রমে মা বাবা পাই, হ্যাঁ, স্ত্রী পাই, সন্তান পাই, এগুলো সবই আমাদের প্রারব্ধ, আমরা পূর্বজন্মের কর্মফল। এগুলো দীর্ঘদিন আস্তে 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 এই জন্মের যে কর্মফল, এটা আগামী জন্মে পাবো, এই জন্মেও কিছু ভোগ করব। এর থেকে বের হওয়ার কিছু রাস্তা আছে, সেই রাস্তা অবলম্বন করলে অবশ্যই আপনি কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি মনে করি আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দেবে। আপনি ঘাবড়াবেন না, আমি রামকৃষ্ণ শাস্ত্রী আপনার সঙ্গে আছি 24 ঘন্টা। আপনি আমাকে ফোন করবেন, আপনার দুঃখ হলেই আপনি আমাকে ফোন করবেন, আপনার বিপদ হলেই আপনি আমাকে ফোন করবেন, যে কোনো পরিস্থিতিতে ফোন করবেন। সেই ফোন করতে তো কোনো অর্থ লাগে না, একটা বুদ্ধি আমি আপনাকে দিতেই পারি। হ্যাঁ, তবে ফোন করে নেবেন, নিশ্চয়ই আপনি তারামার কৃপায় সমস্যা থেকে মুক্ত লাভ করবেন। জয় মা তারা। এটাই হলো বিষয়, মূলত এই যোগগুলো কাটিয়ে দিলে সাধারণ জীবন, সুন্দর জীবন পেতে পারেন। দাদার হাত ধরে বহু মানুষ আছে এরকম সমস্যা থেকে মুক্ত হয়েছে, তারা ভালো আছে। চলুন আসুন আপনাদের প্রত্যেককে চেম্বারগুলো বলে দিই, কারণ চেম্বারে এসে যোগাযোগ করাটা অত্যন্ত প্রয়োজন। 18 তারিখ, এই মাসের 18 তারিখেই আগস্টে রয়েছে আসানসোলে চেম্বার, 19 তারিখে বর্ধমান, 22 তারিখে গুয়াহাটিতে চেম্বার রয়েছে। 19 তারিখ বর্ধমান বা দুর্গাপুর, আচ্ছা, এই দুটো যেখানে বেশি বুকিং থাকবে আমি সেখানে বসবো। যদি বর্ধমানে বসি, দুর্গাপুরের মানুষ বর্ধমানে আসতে হবে, আর যদি মানে দুর্গাপুরে বসি, বর্ধমানের যারা আছেন তাদের দুর্গাপুরে আসতে হবে। আমি অনেক চেম্বারগুলো কিন্তু কমিয়ে দিয়েছি সময়ের অভাবে। বেশ, 23 তারিখে একটা চেম্বার রয়েছে কোচবিহারে, 24 তারিখ ফালাকাটা, 25 তারিখ জলপাইগুড়ি, 26 তারিখ শিলিগুড়ি, 28 তারিখ রয়েছে কালিয়াগঞ্জ। এটা গেল আগস্টের। সেপ্টেম্বরের 4 এবং 5 তারিখ থাকছে তারাপীঠে চেম্বার, 7 তারিখ মেচেদা, 8 তারিখ মেদিনীপুর, 9 তারিখ রয়েছে আসানসোলে চেম্বার। কেউ একজন রয়েছেন ফোনে, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি দীপঙ্কর মালিক বলছি। নমস্কার দাদা, নমস্কার, বলুন নমস্কার। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, নমস্কার। আমি আমার মায়ের বিষয়ে একটু জানবো। ডেট অফ বার্থ, প্লেস এবং টাইম। আপনার জন্ম তারিখটা বলুন। মায়ের জন্ম তারিখ জানেন? না, মায়েরটা জানি না। হ্যাঁ, হ্যাঁ, আমি ঘটনাটা বলি। বিষয়টা তো আমি ওনার কাছে, মানে আপনার কাছে আমি দেখিয়েছিলাম এবং আচ্ছা। উপকারও পেয়েছি। আচ্ছা, কিন্তু আমার মাকে আপনি বর্ধমানে দেখিয়েছিলেন দীপঙ্কর মালিক? হ্যাঁ, হ্যাঁ, আপনি মানে আপনার পায়ে একটু সমস্যা আছে? একদম। আচ্ছা, আমি আপনাকে প্রতিকার দিয়েছিলাম, কোনো পয়সা নিইনি, পরবর্তীকালে আপনি সরকারি চাকরি পেয়েছেন হ্যাঁ, স্কুল মাস্টারের। হ্যাঁ, একদম। কোন স্কুলে আছেন আপনি? আমি আছি এখন সুন্দরবনের একটা স্কুলে আছি। আচ্ছা, হ্যাঁ বলুন, আপনার মায়ের ব্যাপারে কি হয়েছে বলুন। হ্যাঁ, পরবর্তীকালে আমি মাকেও পাঠিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো, মা এই 4 দিন হলো হ্যাঁ, এটি বাইক দুর্ঘটনায় মারা গেছেন। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন তো। আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 5/1/1985। 5/1/1985। কটার সময়? হ্যাঁ,
বিকাল 4টে। বিকেল 4টে কোথায়? পান্ডুয়া, হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া। পান্ডুয়া। এটা একটা অনেক বড় মাপের পরিচয়। আপনি কিন্তু ওনাকে আগেই প্রতিকার দিয়েছিলেন দিয়েছিলেন already এবং এবং বিনা তার পয়সায় জন্য বিনা দিয়েছিলাম। পয়সায়। আজকের সময় দাঁড়িয়ে এরকম বড় আচ্ছা, ধরনের আপনার মানুষ- মায়ের কিন্তু গত 1.5 বছর আগে থেকে মৃত্যু যোগ ছিল। আচ্ছা, এটা আপনার ভাগনা আছে না, কি নাম? সোমনাথ সাঁতরা। হ্যাঁ, সোমনাথ সাঁতরা। সোমনাথ সাঁতরা কি আছে আপনার পাশে? না না না। আচ্ছা, সোমনাথ সাঁতরা কিন্তু জানে আপনার মায়ের কিন্তু বিশাল বড় ফাড়া ছিল। আমি ওনাকে আসতে বলেছিলাম, যে মহামৃত্যুঞ্জয় ওনাকে করে দিয়েছিলাম সেটা ওনাকে শোধন করার জন্য আসতে বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা। কিন্তু ওনার দুর্ঘটনাটা কবে ঘটেছে? সেদিন কি অমাবস্যা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বুধবার দুপুরে। অমাবস্যা তিথি ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেদিন উনি মানে অ্যাক্সিডেন্টে বেশি কষ্ট পাননি, তাই তো? না না না, মানে বয়স কত হয়েছে? বয়স 56 বছর। 56। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা একাই তো থাকতেন? হ্যাঁ, মা তো একাই থাকতেন? না একাই নয়, মানে বাড়িতেই থাকতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এমন কোনো বয়স ঠিক আছে। ছিল না, কিন্তু ব্যাপার সঠিক হচ্ছে, প্রতিকার যাই নেই। হোক, মায়ের কিন্তু 1.5 বছর আয়ু উনি কিন্তু এক্সট্রা পেয়েছেন। হ্যাঁ, পূর্বজন্মের প্রারব্ধের ফলে মানুষ কিন্তু আয়ু পায়। উনি মহামৃত্যুঞ্জয় করার পরে উনি আরো 1.5 বছর আয়ু উনি পেয়েছেন। কিন্তু ওনার যেহেতু আসার কথা ছিল 3-4 মাস আগে, উনি আসতে পারেননি, এটাই হয়তো ভবিতব্য। আমি তারাপীঠে ওনাকে ডেকেছিলাম ওগুলোকে ঠিকঠাক করে দেওয়ার জন্য। দীপঙ্কর বাবু, আপনি মানসিক দিক থেকে কষ্ট পাবেন না। মায়ের কাজ কবে? মায়ের 3 দিনে কাজ চলছে। হ্যাঁ, 3 দিনে কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 বছর হয়ে গেলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গয়ায় নিয়ে গিয়ে একটা পিণ্ডদান করিয়ে দেবো। আচ্ছা, বুঝতে পেরেছেন? আপনি হ্যাঁ। আপনি ঘাবড়াবেন না। কারোর মাই চিরদিন থাকে না। আমার মাও চলে গেছেন। আমার মায়েরও ক্যান্সার হয়েছিল, কিছুদিন বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। কিন্তু আচ্ছা। আয়ু তো যতটা থাকে তার থেকে হয়তো 1-1.5 বছর, 2 বছর, 5 বছর বাড়ানো যায়, কিন্তু তাও অনেক কষ্ট করে। কিন্তু যার যখন চলে যেতে হবে, জন্ম মৃত্যু বিবাহ, হ্যাঁ, এগুলো একটুখানি এক্সটেনশন করা যায় সামান্য কিছু, কিন্তু বেশি দিন তো রাখা যায় না। দীপঙ্কর বাবু, আপনি ভালো থাকুন, ভালো মতো কাজ করুন, চাকরি করুন, ডিপ্রেশন করবেন না। তারামার কৃপায় আপনার মঙ্গল হবে। আর এই কারণেই বলা হয়, যখন যেটা বলছেন দাদা প্রতিকার নিতে, অবশ্যই প্রতিকারগুলো নেওয়া প্রয়োজন। তাহলেই তো না, রেজাল্টটা প্রতিকারগুলোকে শোধন করা টাইম মতো প্রতিকারগুলোকে শোধন করা, এবং প্রতিকারগুলোকে উনি দীপঙ্কর বাবু আমার কাছে বর্ধমানে এসেছিলেন। উনি কিন্তু বিকলাঙ্গ মানুষ। হ্যাঁ, উনি আমার কাছে এসেছিলেন, আমি বিনামূল্যে ওনাকে প্রতিকার করে দিয়েছিলাম। এবং উনি সরকারি চাকরি পেয়েছেন সুন্দরবন অঞ্চলে। এবং তারপরে ওনার মাকে নিয়ে এসেছিলেন। মা খুব ভুগছিলেন। যাই হোক, মা এখন ভালো হোক, সকলের মঙ্গল হোক। হ্যাঁ, আমি সবটাই চেষ্টা করে যাই, ভগবান তো নই। মেনে চলাটা দরকার, যেটা দাদা বলছেন। কিন্তু প্রতিকারগুলো আবার ঠিকঠাক করে নেওয়া দরকার। কোনো কিছু একদম, দীর্ঘস্থায়ী হয় না। একদম। আজকের মতো হাতে সময় নেই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।